সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? তোমরা নিশ্চয়ই 2026 সালের যারা এসএসসি পরীক্ষার্থী আছো তারা বেশ জেঁকে বসেছো পূর্ণ প্রস্তুতির জন্য। আজকে আমি তোমাদের এই পূর্ণ প্রস্তুতিতে সহায়তা করার জন্য গতির অধ্যায় থেকে, তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের গতির অধ্যায় থেকে কিছু স্ট্র্যাটেজিক্যাল, কিছু কৌশলগত প্রশ্ন নিয়ে আমি আজকে আলোচনা করব। সাথে থাকো, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। যেহেতু প্রশ্নগুলো একটু স্ট্র্যাটেজিক্যাল, একটু কৌশলগত প্রশ্ন, এই জন্য তোমাদেরকে একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। দেখো, প্রথমে যে প্রশ্নটা আছে, দোলন গতি একটি পর্যাবৃত্ত গতি। এটা তোমরা ইতিমধ্যে তোমরা জেনে আসছো, তারপরেও আমরা একটু আলোচনা করি। যদি এটা একটা স্থির অবস্থান থেকে এটা যদি একটা দোলক হয়, তাহলে এই দোলনের যে একটা গতি আছে, আমি ধরলাম যে দোলনটাকে আমরা এই পজিশনে নিয়ে যদি ছেড়ে দিই, তাহলে সে কিন্তু একটা কি করবে, একটা দোলন সম্পন্ন করবে, দুলতে থাকবে। দোলন গতি আমাদের প্রমাণ করতে হবে বা বুঝতে হবে যে দোলন গতি হচ্ছে একটা পর্যাবৃত্ত গতি। আমরা পর্যাবৃত্ত গতিটা কি জানি? পর্যাবৃত্ত গতিটা জানি হচ্ছে কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যে সে একটি নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে একটি নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে বারবার অতিক্রম করতে থাকে, তখন সেই বস্তুর গতিকে বলা হয় পর্যাবৃত্ত গতি। এখন আমরা দেখি যে দোলন গতিটা সাধারণত কি হয়। আমরা যদি এই অবস্থানে রেখে যদি এই দোলকটিকে যদি ছেড়ে দিই, তাহলে সে এদিক থেকে এদিকে যাবে, আবার এদিক থেকে এদিকে আসবে। এটাই তো দোলকের ধর্ম। এখন একটু চিন্তা করো যে এদিক থেকে যখন এদিকে যায়, তখন তার দিকটা থাকে এদিকে, আবার যখন সে এদিক থেকে এদিকে আসে তখন তার দিকটা থাকে হচ্ছে এদিকে। এখন আমরা পর্যাবৃত্ত গতিটা কি পড়ছিলাম? পর্যাবৃত্ত গতিটা আমরা জানছিলাম হচ্ছে যে কোনো গতিশীল বস্তু কোনার গতি যদি এমন হয় যে সে কোনো একটি নির্দিষ্ট বিন্দুকে, আমরা যদি এখানে একটা নির্দিষ্ট বিন্দু ধরি, তাহলে সেই নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতে থাকবে একই দিক থেকে। তাহলে আমরা যদি এই দোলকের যে গতিগুলো এদিকে যাচ্ছে, যে গতিগুলো এদিকে যাচ্ছে, এখানে যদি আমি নির্দিষ্ট বিন্দু ধরি, তাহলে এই দোলকের গতি কিন্তু এদিকে যখন সে যাচ্ছে, আবার এদিক থেকে ফিরে আসাটাকে যদি আমরা কল্পনা থেকে বাদ দিই, তাহলে কিন্তু পরের গতিটা কিন্তু এদিক থেকে এদিকে আসবে। তাহলে বিষয়টা কি হলো? সে কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর কিন্তু এই একটা বিন্দুকে কিন্তু অতিক্রম করছে, একই দিক থেকে অতিক্রম করছে। আবার আমরা যদি এটাকে আবার যদি আমরা বিপরীত দিক থেকে চিন্তা করি, তখন আমাদের এই দিকের গতিগুলো ওদিকের গতিগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে, বাদ দিতে হবে। তাহলে আমরা তখন দেখতে পাবো যে এদিকের গতিগুলো ঠিক এইভাবে, এদিকের গতিগুলো একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে। এই জন্য আমরা বলতে পারি যে দোলন গতি হচ্ছে একটা পর্যাবৃত্ত গতি। যদিও দোলন গতি একটা সরল স্পন্দন গতি, কিন্তু দোলন গতি হচ্ছে একটা পর্যাবৃত্ত গতিও। ঠিক আছে? দোলন গতি এক ধরনের পর্যায়বৃত্ত গতি। যদিও দোলন গতি একটি সরল স্পন্দন গতি, কিন্তু এটি এক ধরনের পর্যায়বৃত্ত গতি। যদি আমরা এক দিকের গতিগুলোকে যদি তুলনা করি, তাহলে এটা এক ধরনের পর্যায়বৃত্ত গতি। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। আমাদের নেক্সট প্রশ্নটা আমরা একটু দেখি। নেক্সট প্রশ্নটা কি আছে? সকল ঘূর্ণন গতি পর্যায়বৃত্ত গতি নয়। দেখো, এখানে ঘূর্ণন গতি বলতে আমরা কি বোঝাতে যাচ্ছি? অবশ্যই এরকম একটা গতি, একটা সেন্টার থাকবে। এখন এই গতিটা কি হয়? এই গতিটা হচ্ছে, ঘূর্ণন গতিটা কি? যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সম দূরত্বে থেকে ওই বিন্দুকে যদি প্রদক্ষিণ করে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ঘূর্ণন গতি। তাহলে সেটা হয় হচ্ছে ঘূর্ণন গতি। এখন আমরা দেখব যে সকল ঘূর্ণন গতি কি পর্যাবৃত্ত গতি? আমরা একটু খেয়াল করি যে সকল ঘূর্ণন গতি কি পর্যাবৃত্ত গতি? এই যে এখানে রেখে আমরা যদি একটা বিন্দুকে, যদি একটা বস্তুকে যদি আমরা ঘুরাই, তাহলে দেখো কি হয়। আমি এখানে একটা বিন্দু ধরলাম, এখানে একটা বিন্দু ধরলাম, তাহলে ঘূর্ণনের ফলে কি হবে? এই যে পথটা পরিক্রমণ করে সে এদিক থেকে অতিক্রম করবে, আবার এই পথটা অতিক্রম করে সে এদিক থেকে অতিক্রম করবে। সে কিন্তু পর্যাবৃত্ত গতির একটা কন্ডিশন কিন্তু সে মেনে চলছে। কন্ডিশনটা কি? যে একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে বারবার অতিক্রম করছে। ঘূর্ণন গতির ক্ষেত্রে সে কিন্তু
পর্যাবৃত্ত গতির একটা কন্ডিশনকে কিন্তু সে মেনে চলছে। কিন্তু দেখো, যদি ঘূর্ণন গতিটা এরকম হয় যে একটা ঘূর্ণনে যে টাইমটা লাগলো এখানে আসতে, সম্পূর্ণ পথ ঘুরে এখানে আসতে যে সময়টা লাগলো, পরের ঘূর্ণনটা এখান থেকে এদিকে আসতে সেই সময়টা নাও লাগতে পারে। তার মানে কি, সে কিন্তু একটা নির্দিষ্ট সময় পরপর কিন্তু একই দিক থেকে অতিক্রম করছে না। এই কারণে সকল ঘূর্ণন গতি, হ্যাঁ কিছু কিছু ঘূর্ণন গতি, যে ঘূর্ণন গতিগুলো এরকম নির্দিষ্ট সময় পরপর একটা বিন্দুকে অতিক্রম করবে সেটা কিন্তু হবে পর্যাবৃত্ত গতি। কিন্তু যে সমস্ত ঘূর্ণনগুলো এভাবে একটা নির্দিষ্ট সময় পরপর একটা বিন্দুকে অতিক্রম করে না সেগুলো কিন্তু পর্যাবৃত্ত গতি হবে না। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সকল ঘূর্ণন গতি পর্যাবৃত্ত গতি নয়, সকল ঘূর্ণন গতি পর্যাবৃত্ত গতি হবে না। এই কন্ডিশনের আলোকে সকল ঘূর্ণন গতি পর্যাবৃত্ত গতি হবে না, কারণ সে একটা নির্দিষ্ট সময় মেনটেন করে না। যে ঘূর্ণন গতিগুলো একটা নির্দিষ্ট সময় মেনটেন করে সেগুলো অবশ্যই পর্যাবৃত্ত গতি হবে, কিন্তু যেগুলো সময় মেনটেন করবে না, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পরপর একটা বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করবে না, সেগুলো কিন্তু ঘূর্ণন গতি পর্যাবৃত্ত গতি হবে না। ক্লিয়ার? দেখো, ঘড়ির কাঁটার গতি ঘূর্ণন গতি না পর্যাবৃত্ত গতি। এখানে আমাকে ঘড়ির কাঁটার গতির কথা বলতে বলছে। দেখো, ঘড়ির কাঁটাটা কেমন হয়, আমরা এটাকে যদি ঘড়ির সেই কাঁটার সেন্টার ধরি তাহলে কাঁটাটা এরকম, কাঁটাটা এরকম। তাহলে এই কাঁটাটা কি করবে, আমরা এরকম যদি একটা ঘড়ি কল্পনা করি, এখানে 12টা থাকবে, এখানে কয়টা থাকবে 6টা, এখানে 12টা, সরি এখানে থাকবে হচ্ছে 3টা, এখানে থাকবে হচ্ছে 6টা, এখানে থাকবে 9টা, এখানে থাকবে 12টা। এখন দেখো, এই এই ঘড়ির কাঁটাটা সে কী করবে, সে ঠিক এভাবে সে প্রদক্ষিণ করবে, করে আবার সে কোথায় আসবে, এখানে আসবে। এটাই তো তার নিয়ম। এখন এই কাঁটাটা কি, সে কিন্তু একটা সেন্টারকে কিন্তু মেনটেন করছে, একটা সেন্টারকে মেনটেন করছে। এখন যেহেতু সে একটা সেন্টারকে মেনটেন করছে করে এই ঘড়ির কাঁটার প্রত্যেকটা বিন্দু, এই ঘড়ির কাঁটার এই বিন্দুটা, এই বিন্দুটা, এই বিন্দুটা, তুমি যে বিন্দুটা ধরো না কেন সেই বিন্দুটা কিন্তু একটা সার্কেল মেনটেন করছে। একটা সমদূরত্ব থেকে একটা বিন্দুকে কেন্দ্র করে কিন্তু সে আবর্তন করছে, সমদূরত্ব থেকে একটা বিন্দুকে কেন্দ্র করে আবর্তন করছে। এ কারণে সমদূরত্ব থেকে যেহেতু একটা বিন্দুকে কেন্দ্র করে আবর্তন করছে, তাই ঘড়ির কাঁটার গতি হচ্ছে একটা ঘূর্ণন গতি। কিন্তু আমাকে বলছে যে ঘড়ির কাঁটার গতি ঘূর্ণন গতি না পর্যাবৃত্ত গতি। এখন যেহেতু ঘড়ির কাঁটার গতি ঘূর্ণন গতি আমরা প্রমাণ করতে পেরেছি, এখন দেখি পর্যায়বর্তী গতি কিনা। যেহেতু ঘড়ির কাঁটার গতির, দেখো এই কাঁটাটা কি করবে, এই যে আমি একটা কাঁটাকে ধরলাম, এই কাঁটাটা কি করবে, সে কিন্তু প্রতিবার এই যদি আমি এটাকে বিন্দু ধরেছি, প্রতিবার কিন্তু এই বিন্দুটাকে কি করছে, এই বিন্দুটাকে কিন্তু এদিক থেকে বাম থেকে ডানে এদিক থেকে কিন্তু অতিক্রম করছে, তাই তো? এই কাঁটাটা কিন্তু মানে সব সময় বাম দিক থেকে ডান দিকে অতিক্রম করছে। তাহলে আমরা বাম দিক থেকে ডান দিকে অতিক্রম করছে এবং কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর, দেখো এখানে 12টা, সে কিন্তু 3টা, 6টা, 9টা পেরিয়ে ঠিক আবার 12টায় এসে, অর্থাৎ একই সময় একটা নির্দিষ্ট সময় পর সে কিন্তু আবার ওই নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করছে। আমরা যদি এখানে যদি সেই বিন্দুটাকে ধরি তাহলে এই বিন্দুটাকে কিন্তু সে এখান থেকে শুরু করে এই পুরো জায়গাটা পরিভ্রমণ করে সে কিন্তু এখানে আবার একটা নির্দিষ্ট সময় পর পর আসছে, মানে এখান থেকে এখানে আসতে যে টাইমটা লাগবে এখান থেকে আবার সে আসতে ঠিক একই টাইম লাগবে, একটা নির্দিষ্ট সময় পর পর একটা বিন্দুকে সে অতিক্রম করছে। সো ঘড়ির কাঁটার গতি হচ্ছে ঘূর্ণন গতি, আবার পর্যাবৃত্ত গতি। ক্লিয়ার? পরের প্রশ্নটা কি আছে আমাদের, কোনো বস্তুর গড় বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য না হতে পারে। কোনো বস্তুর গড় বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য না হতে পারে। দেখো, গড় বেগ বলতে আমরা কি বুঝি, গড় বেগ বলতে আমরা বুঝি হচ্ছে মোট সরণ ভাগ হচ্ছে মোট সময়। এটা তো আমরা জানি, মোট সরণ ভাগ হচ্ছে মোট সময়, এটা হচ্ছে গড় বেগ। তাহলে আমার বলছে যে গড় বেগ শূন্য হলেও এই গড় বেগটা হচ্ছে শূন্য হতে পারে, এই গড় বেগটা শূন্য হতে পারে। শূন্য হলেও গড় দ্রুতি শূন্য নয়। গড় দ্রুতি আমরা কি জানি, গড় দ্রুতি, দেখো গড় দ্রুতি হচ্ছে কি, মোট দূরত্ব ভাগ হচ্ছে মোট সময়।
মোট দূরত্ব ভাগ হচ্ছে মোট সময়। এটা কিন্তু জিরো না, এটা কিন্তু সামথিং হবে, কিন্তু এটা শূন্য না, কিন্তু গড় বেগটা শূন্য হতে পারে। দেখো গড় বেগটা শূন্য হবে কিভাবে, যখন আমরা জানি কি জিরো বাই সামথিং মানে জিরো, জিরো বাই সামথিং মানে জিরো। আমি যদি এখানে মোট সরণটাকে যদি আমি শূন্য করতে পারি তাহলে গড় বেগ শূন্য হয়ে যায়। মোট সরণ কি, দেখো একটা বস্তু যদি এখান থেকে বিভিন্ন জায়গা পরিভ্রমণ করে যদি আবার এখানে আসে তাহলে এর সরণ কি হয়, সরণ শূন্য হয় না। মানে কি, সরণ হচ্ছে যে মানে বস্তুটা এখান থেকে যাত্রা করছিল করে বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে সে আবার এইখানে এসে মিলিত হলো, তার মানে কি তার সরণ হচ্ছে শূন্য। সরণ আমরা জানি যে কি একটা মানে যে কোনো একটা নির্দিষ্ট দিকে তার যে ন্যূনতম দূরত্ব সেটা হচ্ছে সরণ। তাহলে এখানে তো এই বিন্দুটাতেই আবার এসে মিলিত হয়েছে, তাহলে তার সরণ নাই, তার তো সরণ মানে কোনো সরণই নাই তার, ঠিক আছে। তাহলে যেহেতু সরণ নাই সেহেতু কি মোট সরণ জিরো, তাহলে জিরো বাই সময় 10 সেকেন্ড ধরলাম, যে সময় লাগবে না কেন জিরো বাই সামথিং কী হবে, জিরো হবে। এই অর্থে গড় বেগ হচ্ছে শূন্য হতে পারে। কিন্তু দেখো এখানে গড় দূরত্ব কি, মোট দূরত্ব বাই মোট সময়। এখন এখানে মোট দূরত্ব কোনটা, এখান থেকে শুরু করে এই যে পথটা অতিক্রম করছে, এই পথটা যে অতিক্রম করছে এই পথটার দূরত্ব কত, আমি ধরলাম এই পথটার দূরত্ব হচ্ছে 100 মিটার, এই পথটার দূরত্ব হচ্ছে 100 মিটার। তাহলে 100 মিটার যদি দূরত্ব হয় তাহলে আমি কী লিখবো, এখানে দূরত্বের জায়গায় 100 মিটার লিখবো। আর মোট সময় এখানে সময় লাগছে আমি যদি 10 সেকেন্ড, তাহলে কী হবে 10 মিটার, গড় দূরত্ব কি 10 মিটার পার সেক। তাহলে আমরা বলতে পারি যে গড় দ্রুতি একই ক্ষেত্রে একই, তোমার দেখো এখানে চিত্রটা কি, চিত্রটা দেখে ফলো করো যে চিত্রটা কি, একটাই চিত্র দিয়ে আমি কিন্তু মোট গড় বেগ শূন্য প্রমাণ করছি যে গড় বেগ শূন্য হতে পারে। গড় দ্রুতি কিন্তু এখানে শূন্য হলো না কিন্তু, ঠিক আছে। তাহলে গড় দ্রুতি যেহেতু শূন্য হলো না সেহেতু আমি কি বলতে পারি যে গড় দ্রুতি শূন্য হলো না, তার মানে কি যে গড় বেগ শূন্য হতে পারে কিন্তু গড় দ্রুতি শূন্য নাও হতে পারে, এটা আমি প্রমাণ করতে পারি। তাহলে তোমাকে এই বিষয়টা কনসেপ্টটা হচ্ছে এটা, এই কনসেপ্টটা থেকে তোমাকে এই প্রশ্নের অ্যান্সার দিতে হবে, তোমার মতো করে তুমি সাজিয়ে এই প্রশ্নের অ্যান্সার দিতে পারো। প্রথমে গড় বেগ কী জিনিস তুমি বললে, তারপরে গড় দ্রুতি কী জিনিস তুমি বললে, তাহলে গড় বেগের ক্ষেত্রে আমার কী কী প্রয়োজন, সরণ বাই সময় প্রয়োজন। তাহলে সরণটা আমার কী হচ্ছে, সরণটা আমার জিরো হচ্ছে, তাহলে সরণটা যেহেতু জিরো হচ্ছে তাহলে আমার এখানে গড় বেগ জিরো হয়ে যাচ্ছে। আর গড় দ্রুতি যেহেতু আমার মোট দূরত্ব জিরো হয় না, সময়টাও জিরো না, তাহলে সেক্ষেত্রে আমার দ্রুতি শূন্য হয় না। তাহলে সেক্ষেত্রে আমি এই প্রশ্নের অ্যান্সারটা এইভাবে লিখতে পারি। তাহলে আমরা এই প্রশ্নের অ্যান্সার আমরা আসলে বা এই প্রশ্ন রিলেটেড অন্য অঙ্গভঙ্গিতে যদি এই প্রশ্নটা আসে, বিভিন্ন ভঙ্গিতে আসে, এই প্রশ্নটা এইভাবে বললাম কিন্তু এই প্রশ্নটা কিন্তু আরেকটা ভঙ্গিতে কিন্তু আসতে পারে, সেই ভঙ্গিতে আসলেও তোমাকে সেটার ব্যাখ্যা দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, অভিকর্ষ স্তরণ নাম্বার 5, অভিকর্ষ স্তরণ একটি সমতরণ, আমাকে এটা ব্যাখ্যা করতে হবে। অভিকর্ষ স্তরণ আমরা কি জানি, আচ্ছা অভিকর্ষ স্তরণ আর মানে মহাকর্ষীয় ত্বরণ এটা কি তোমরা জানো, যেটা কিন্তু আলাদা জিনিস, মানে এক মনে হলেও কিন্তু আলাদা আলাদা জিনিস। অভিকর্ষ বলতে আমরা কি বুঝি, অভিকর্ষ বলতে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, এর সাথে অভিকর্ষের সাথে অবশ্যই পৃথিবী যুক্ত হবে, পৃথিবী প্লাস অন্য যে কোনো বস্তু, অন্য বস্তু, পৃথিবী প্লাস অন্য কোনো বস্তু। আর মহাকর্ষ মানে হচ্ছে যে কোনো দুটি বস্তু, যে কোনো দুটি বস্তু, মহাবিশ্বের ভিতরে যে কোনো দুটি বস্তু। তাহলে যে অভিকর্ষ মানে হচ্ছে পৃথিবী এবং অন্য বস্তুর সাথে যে আকর্ষণ বল, যে ত্বরণ, সেটা হচ্ছে অভিকর্ষ বল, মানে যে আকর্ষণ বল সেটা হচ্ছে অভিকর্ষ বল। আর যদি সেটা ত্বরণের ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ। মহাকর্ষের ক্ষেত্রেও ঠিক যে কোনো দুটি বস্তু, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে বল সেটা হচ্ছে মহাকর্ষীয় বল। এবং আমাদের প্রশ্নটা হচ্ছে যে অভিকর্ষ ত্বরণ একটি সমতরণ। অভিকর্ষ ত্বরণ বলতে আমরা জানি অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি, যার মান আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এখন এই অভিকর্ষ ত্বরণ বলছে যে অভিকর্ষ ত্বরণ একটি সমতরণ। সমতরণ মানে কি, এটা ত্বরণটা আমরা কি জানি যে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। এখন অভিকর্ষ ত্বরণ সমতরণ সেটা আমাকে প্রমাণ করতে গেলে আমাকে বুঝতে হবে যে তাহলে এখানে অবশ্যই একই হারে বেগ বৃদ্ধি পাইছে, একই হারে বেগ বৃদ্ধি পাইছে। অর্থাৎ দেখো আমি কোনো বস্তুকে যদি উপর থেকে নিচে ফেলি তাহলে এটা যদি পৃথিবী হয়, তাহলে উপর থেকে কোনো বস্তু যদি পৃথিবীর উপরে পড়ে, পৃথিবীর আকর্ষণ বলে পড়ে, তাহলে সেটা অবশ্যই অভিকর্ষ বলের প্রভাবে পড়ছে। এবং অভিকর্ষ বলের প্রভাবে পড়ার কারণে এর
প্রতি মানে সেকেন্ডে 9.8 মিটার করে, প্রতি সেকেন্ডে 9.8 মিটার করে তার বেগ হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তাহলে যেহেতু প্রতি সেকেন্ডে একই হারে বেগ বৃদ্ধি পাচ্ছে, যে কারণে আমরা বলতে পারি যে অভিকর্ষ ত্বরণ একটি সমত্বরণ। এটা বলা যায়, অবশ্যই বলা যায়। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। নাম্বার 6, গতি। দেখো এখানে দুইটা প্রশ্ন আছে। গতি শূন্য কিন্তু ত্বরণ শূন্য নয়। এটা আমরা কীভাবে বলতে পারি যে গতি শূন্য কিন্তু ত্বরণ শূন্য নয়? এটা কীভাবে হতে পারে? দেখো আমরা যদি ওই যে আমরা যে দোলকটার কথা চিন্তা করছিলাম, যে একটা স্থির অবস্থান থেকে যদি আমরা এরকমভাবে একটা দোলককে ঝুলিয়ে দিই, তাহলে এখানে দেখো কি হয়, ঘটনাটা কি হয়। এটা যখন আমরা ম্যাক্সিমাম এই অবস্থানে যখন সে দোলনটা দিবে, এটা তো আর কি সর্বোচ্চ অবস্থান, এখান থেকে তো আর এদিকে যাবে না, যাবে এদিকে যাবে না। তাহলে আমরা যখন এখান থেকে ধরে এটাকে এখান থেকে ধরে যখন ছেড়ে দেবো, তখন সে সর্বোচ্চ এই অবস্থানে আসবে। তাহলে এই অবস্থানে যখন আসে, আমি কিছুক্ষণের জন্য চিন্তা করি, একেবারে টার্ন্স টু জিরো এই মোমেন্টের জন্য যদি আমি চিন্তা করি, তাহলে সেই মোমেন্টে কিন্তু এই বস্তুটা সে কিন্তু স্থির অবস্থা থাকবে। অর্থাৎ যে এই বস্তুটা যখন স্থির অবস্থা থাকবে, তখন আমরা কি বলতে পারি, এই বস্তুটা যেহেতু স্থির অবস্থা আছে, তার মানে কি তার ভিতরে কোনো গতি আছে? তার ভিতরে কিন্তু কোনো গতি নেই। কিন্তু কি আছে তার ভিতরে? তার ভিতরে কিন্তু একটা ত্বরণ আছে। দেখো এই অবস্থায় তার গতি শূন্য, অর্থাৎ এই বস্তুটা হচ্ছে আর নড়াচড়া করছে না, অর্থাৎ সে স্থির আছে। যখন সে স্থির থাকে, তার মানে তার গতি হচ্ছে শূন্য। এখন এই অবস্থানে তার কি ত্বরণ কি শূন্য? না, ত্বরণ শূন্য না। এখন mgh এ থাকে, তার সঞ্চিত শক্তি mgh এখানে সর্বোচ্চ থাকে কিন্তু। আর এই পজিশনে যখন সে স্থির থাকবে, তখন এইখানে তার শক্তি সর্বোচ্চ থাকে, mgh সর্বোচ্চ ত্বরণে কিন্তু সে থাকে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে মানে গতি শূন্য হতে পারে কিন্তু ত্বরণ শূন্য নয়। আবার দেখো আরেকটা জিনিস কি বলছে, যে গতিবেগ শূন্য কিন্তু ত্বরণ শূন্য নয়। গতিবেগ শূন্য কিন্তু ত্বরণ শূন্য না। আমরা একটা ঘূর্ণনশীল বস্তুর কথা চিন্তা করি, যেটা সেন্টারে কেন্দ্র করে এভাবে আবর্তন করতে থাকে। যা গতিবেগ শূন্য কিন্তু ত্বরণ শূন্য নয়। আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। যে দেখো এখানে এই একটা ঘূর্ণনশীল বস্তুর এর একটা বেগ আছে। আমরা বেগ সমান কি জানি? বেগ সমান জানি হচ্ছে সরণ ভাগ হচ্ছে সময়। তাহলে এখানে বেগ শূন্য হতে পারে, বলছে যে গতিবেগ শূন্য কিন্তু ত্বরণ শূন্য নয়। তাহলে গতিবেগ শূন্য আমরা যদি এটাকে ব্যাখ্যা করি, তাহলে দেখো যেহেতু বেগ হচ্ছে সরণ বাই সময়, তাহলে এখানে দেখো এই বস্তুটা একটা ঘূর্ণনশীল বস্তু, এই কিন্তু ঘুরে ঠিকই কিন্তু আবার এখানে চলে আসছে। তাহলে কি তার সরণ কি? তার সরণ জিরো না? তাহলে সরণ জিরো বাই সময় তার আছে, একটা নির্দিষ্ট সময় আছে। তাহলে এখন দেখো এখানে কিন্তু বেগটা কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। কিন্তু বেগটা শূন্য হলো, ত্বরণ কি শূন্য হয়? আমরা জানি বেগের কি থাকে, বেগের থাকে হচ্ছে দুইটা জিনিস থাকে, একটা থাকে মান আর একটা থাকবে কি দিক থাকবে। এই মান এবং দিকের যদি কোনোটার পরিবর্তন ঘটে, তাহলে অবশ্যই সেখানে একটা ত্বরণ সংঘটিত হয়েছে। এটা আমাদের মানে আমরা জানি, মানে এটাই হচ্ছে নিয়ম, যে যদি মান এবং দিকের কোনোটার পরিবর্তন ঘটে, তাহলে অবশ্যই সেখানে একটা ত্বরণ সংঘটিত হয়েছে, আমরা এটা ধরে নিই। তাহলে এখানে দেখো সরণ যেহেতু জিরো, সেহেতু বেগটা কিন্তু আমার হচ্ছে এখানে শূন্য হচ্ছে, অর্থাৎ গতিবেগ শূন্য। তাহলে গতিবেগ শূন্য হলো, ত্বরণ কিন্তু শূন্য হচ্ছে না। কারণ কি? ত্বরণ হচ্ছে যে এখানে বেগের কিন্তু যদি সমস্ত জায়গায় বেগের মান যদি ঠিক থাকে, কিন্তু যদি আমরা দেখো যে বেগের দিকটা কিন্তু পরিবর্তন হচ্ছে। বেগের দিকটা কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে না? এই যে এখানে তার দিকটা এদিকে, এখানে এদিকে, এখানে এদিকে। তাহলে এই যে দিক পরিবর্তনের কারণে তার সেখানে কিন্তু একটা ত্বরণ সংঘটিত হয়েছে। তাই আমরা বলতে পারি যে ঘূর্ণনশীল কোনো বস্তু কোনো গতিবেগ শূন্য হতে পারে, কারণ সেই ঘূর্ণনশীল বস্তু একটা বিন্দু থেকে ঘোরা শুরু করে সে ওই একটা বিন্দুকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে সে আবার ওই নির্দিষ্ট বিন্দুতে যখন ফিরে আসে, তখন তার সরণ হয় শূন্য। সরণ শূন্য হওয়ার কারণে তার গতিবেগ শূন্য হতে পারে, কিন্তু ত্বরণ শূন্য হয় না। কারণ ত্বরণ হচ্ছে বেগের যে কোনো একটা মান অথবা দিকের পরিবর্তনের কারণে ত্বরণ সংঘটিত হয়। তাই বেগের ক্ষেত্রে এখানে ঘূর্ণনশীল বস্তু করার ক্ষেত্রে বেগের দিকের পরিবর্তন হয়। দিকের পরিবর্তনের কারণে সেখানে কিন্তু ত্বরণ শূন্য হয় না। ক্লিয়ার? ওকে, আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে যে বেগের পরিবর্তন হচ্ছে কিন্তু দ্রুতির পরিবর্তন হচ্ছে না, এটা কি সম্ভব? বেগের পরিবর্তন হচ্ছে কিন্তু দ্রুতির পরিবর্তন হচ্ছে না, এটা কি সম্ভব? দেখো আমরা একটু বোঝার চেষ্টা করি। বেগের পরিবর্তন হচ্ছে কিন্তু দ্রুতির পরিবর্তন হচ্ছে না।
এটা কি সম্ভব? আচ্ছা, আমরা সেই ঘূর্ণনশীল বস্তুর কথা চিন্তা করি। একটা সেন্টারকে কেন্দ্র করে একটা বস্তু ঘুরছে। এখন এই ঘোরার সময় দেখো তার বেগের মানের পরিবর্তন হচ্ছে না, তার বেগের পরিবর্তন হচ্ছে না। বলছে কি যে বেগের পরিবর্তন হচ্ছে কিন্তু দ্রুতির পরিবর্তন হচ্ছে না। এখন বেগের পরিবর্তন হচ্ছে কিভাবে? বেগের পরিবর্তন হচ্ছে যে দেখো এখানে যখন ছিল তখন তার বেগ সাথে দেখো এখানে যে দিক ছিল সেই দিকের পরিবর্তন হচ্ছে, এখান থেকে সে তার দিকের পরিবর্তন হচ্ছে না, তার দিকের পরিবর্তন হচ্ছে, এখান থেকে তার দিকের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ কি হচ্ছে? বেগের পরিবর্তন হচ্ছে। কিন্তু দেখো দ্রুতিটা কি? দেখো দ্রুতি হচ্ছে কি জানি আমরা, যে কোনো আমরা এই যে জায়গাটা যে কতটুকু পথ অতিক্রম করছে, সে যে পথে যেদিকে যাক না কেন, এখান থেকে এটুকু যে পথ অতিক্রম করছে সেইটুকু পথ যদি 1 মিটার হয় আর এইটুকু পথ অতিক্রম করতে যদি 1 সেকেন্ড সময় লাগে, তাহলে 1 মিটার বাই 1 সেকেন্ড ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড হচ্ছে তার দ্রুতি। এইখানে ঠিক এটুকু দূরত্ব যদি আমি এখানে নিই, তাহলে এটুকু দূরত্ব সে 1 মিটার পথ অতিক্রম করবে এবং তার সময় লাগবে হচ্ছে 1 সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে 1 মিটার পার সেকেন্ড তার হচ্ছে দ্রুতি ঘটছে, 1 মিটার পার সেকেন্ড তার দ্রুতি হচ্ছে, মানে সব জায়গায় তার দ্রুতি হচ্ছে একই। তাহলে দ্রুতির পরিবর্তন হচ্ছে না, দ্রুতি সব জায়গায় এক, কিন্তু বেগের পরিবর্তন হচ্ছে, যেহেতু সে প্রতি মুহূর্তে সে কী করছে, তার দিক পরিবর্তন করছে। এই কারণে কিন্তু এখানে বেগের পরিবর্তন হচ্ছে কিন্তু এখানে দ্রুতির পরিবর্তন হচ্ছে না। সেক্ষেত্রে আমরা ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে আমরা এটা প্রমাণ করতে পারি যে বেগের পরিবর্তন হয় কিন্তু দ্রুতির পরিবর্তন মানে হয় না। এটা ঘূর্ণনশীল কোনো বস্তুর ক্ষেত্রে এটা সম্ভব। দেখো আরেকটা প্রশ্ন আছে, নেক্সট 8 নম্বরের প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন। আজকের যে কৌশলগত প্রশ্নগুলোকে তোমাকে পরীক্ষার হলে অনেক সময় বিভ্রান্ত করে ফেলবে। সেই কৌশলগত প্রশ্নে এই অধ্যায়ের জন্য আমি যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি সেই প্রশ্নের সর্বশেষ প্রশ্নটা কি আছে যে সমত্বরণের বেলায় দ্বিগুণ সময়ে কি দ্বিগুণ দূরত্ব অতিক্রম করি? সমত্বরণের বেলায় দেখো আমরা দূরত্ব আর সময়ের যে সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা কি জানি? আমরা জানি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা আমরা জানি হচ্ছে দূরত্ব এবং সময়ের ভিতরে যে সম্পর্ক সেটা হচ্ছে এই সম্পর্ক। এখন যদি আমরা সময়কে দ্বিগুণ করি, সময় কি করব আমরা? সময় হচ্ছে দ্বিগুণ করব। সময় দ্বিগুণ করলে কি হয় দেখো, আমরা এটাকে এস ড্যাশ ধরি, যেহেতু এটাকে এস ধরছি, ইউ টিটাকে আমি ধরবো 2t প্লাস হাফ এ টি এর জায়গায় 2t হোল স্কোয়ার। এটা করলাম, অসুবিধা আছে কেন? আমি যেহেতু সময়কে আমি দ্বিগুণ করব, তাহলে সময় যখন দ্বিগুণ তখন টি এর জায়গায় 2t হোল স্কোয়ার। এখন দেখো আমরা কি করতে পারি, আমরা এটাকে 2ut করতে পারি প্লাস আমরা এটাকে 4t স্কোয়ার হয়, তাহলে আমরা এটাকে 4 সামনে নিয়ে আমরা এটাকে হাফ এ টি স্কোয়ার দিতে পারি না? 4 ইন্টু হাফ এ টি স্কোয়ার, 2 দুগুণে 4t স্কোয়ার, 4t স্কোয়ার আর হাফ এ, এই হাফ এ, ঠিক আছে? এখন দেখো আমরা এটাকে আর একটু মানে এটাকে আমরা ভেঙে ফেলতে পারি কি 2 ইন্টু হাফ এটি স্কোয়ার প্লাস 2 ইন্টু হাফ এটি স্কোয়ার। এটা করা যায়? মানে 2 আর 2 4, 2 হাফ এটি স্কোয়ার আর 2 হাফ এটি স্কোয়ার, 4 হাফ এটি স্কোয়ার। এটাই করলাম। এখন এখান থেকে যদি আমি কি কমান্ড নিতে পারি বলো তো? এখান থেকে যদি আমি 2 কমান্ড নেই এই দুটা রাশি থেকে, এই দুইটা থেকে যদি আমি 2 কমান্ড নিই, তাহলে থাকবে কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা থাকে তো, প্লাস এখানে কি থাকে, এখানে এই 2 আর এই 2 কাটে, থাকে হচ্ছে এ টি স্কোয়ার। এখন আমরা ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই যে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা সমান কি আমরা এস লিখতে পারি না? তাহলে 2s প্লাস এটি স্কোয়ার। আচ্ছা, আমাদের প্রশ্ন ছিল কি যে সমত্বরণের বেলায় দ্বিগুণ সময় কি দ্বিগুণ দূরত্ব অতিক্রম করি? আমরা দেখো দ্বিগুণ সময় দিছি, দ্বিগুণ সময় কি আমরা দ্বিগুণ দূরত্ব অতিক্রম করেছি না একটু বেশি অতিক্রম করছি? তাহলে আমার প্রশ্নের উত্তরে আমি কি লিখতে পারি যে সমত্বরণের বেলায় দ্বিগুণ সময়ে আমরা দ্বিগুণ দূরত্ব অতিক্রম করি না। এই ইকুয়েশন থেকে আমরা প্রমাণ করতে পারি যে আমরা দ্বিগুণ সময় দ্বিগুণ দূরত্ব অতিক্রম করি না, কারণ দ্বিগুণ দূরত্ব অতিক্রমের সাথে আমরা আরও একটু বেশি এ প্লাস এডি স্কোয়ার এইটুকু আমরা
ত্বরণ যেটুকু থাকবে, সময় যেটুকু থাকবে, সেটুকু যদি আমরা এর সাথে অ্যাড করি, তাহলে 2s এর সাথে অ্যাড করলে সেটা অনেক বেশি হয়ে যায়, এস ড্যাশটা অনেক বেশি হয়ে যায়, এস ড্যাশের মানটা অনেক বেশি হয়ে যায়, যে কারণে দূরত্বটা অনেক বড় হয়ে যায়। তাহলে সময় আমরা বলতে পারি যে সমত্বরণের বেলায় দ্বিগুণ সময়ে দ্বিগুণ দূরত্ব অতিক্রম করি না। এটাই হচ্ছে আমার প্রশ্নের উত্তর। এইভাবে ক্যালকুলেশন করে আমাকে এই প্রশ্নের উত্তরটা দিতে হবে। তো অবশ্যই তোমরা আজকের যে স্ট্র্যাটেজিক্যাল প্রশ্ন, যেগুলো কৌশলগত প্রশ্ন যেগুলো হতে পারে 2026 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য এই ধরনের কৌশলগত প্রশ্ন কিন্তু তোমাদের আসবে। তোমরা পরীক্ষার সময় কিন্তু একটা হট থাকবা, তোমরা একটা চাপের ভিতরে থাকবা, তোমাদের মাথা গরম থাকবে, তোমরা বিভিন্নভাবে টেন্স থাকবা। এই সমস্ত কারণে তোমাদের কিন্তু এরকম ধরনের মানে ক্ষুদ্র একটু এদিক ওদিকে যখন প্রশ্নগুলো আসবে তখন তোমরা কিন্তু বিভ্রান্ত হওয়া যাবে না। তোমাদেরকে মাথা ঠান্ডা রেখে এই ধরনের প্রশ্নগুলোর অ্যান্সার তোমাদেরকে করে আসতে হবে, এবং গতি থেকে তোমাদের এরকম ধরনের প্রশ্ন আসবে। তোমরা সৃজনশীল প্রশ্নের খ নম্বরে এই ধরনের প্রশ্ন পাবা, এবং সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে এরকম ধরনের প্রশ্নগুলো পাবা। এখানে কিন্তু বড় ধরনের একটা মার্ক ক্যারি করে, এই জন্য তোমরা অবশ্যই এই ধরনের প্রশ্নগুলো কখনো এড়িয়ে যাবে না। এই ধরনের প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্রিপারেশন নিবা, যাতে তোমরা এই প্রশ্নের অ্যান্সারগুলো সুন্দরভাবে দিয়ে পরীক্ষার হল থেকে সুন্দরভাবে একটা ভালো মানসিকতা নিয়ে পরের পরীক্ষার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে পূর্ণ উদ্যম তোমাদের ভিতরে থাকে, যাতে কোনো পরীক্ষা খারাপ হওয়ার কারণে আরেকটা পরীক্ষার উপরে সেই ইফেক্ট না পড়ে, সেদিকে তোমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। ধন্যবাদ। পরবর্তীতে আবার কোনো ক্লাসে এভাবে দেখা হবে তোমাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর পূর্ণ প্রস্তুতিতে অগ্রসর হও। ধন্যবাদ।